নির্ধারিত। আমরা একটু ম্যাথ দিয়ে শুরু করবো। এই ম্যাথটা হচ্ছে আপনার যে বিগত 24-এ যেভাবে আসছে ওই ম্যাথের আলোকেই এবং ওই মেথডেই অঙ্কগুলো করা আমাদের। তো প্রথম দেখেন যেটা আছে, যে স্যালারি এবং বিজনেস ইনকাম সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, সেই ধরনের আসলে আমাদের উত্তরটা কেমন হবে। যে এখানে বলছে কি, মিস্টার রফিক একটি কোম্পানিতে চাকরি করেন এবং বার্ষিক বেতন আসে 8 লক্ষ টাকা। পাশাপাশি ছোট একটি ব্যবসা আছে, 2 লক্ষ টাকা লাভ হয়। তার ব্যয় হচ্ছে 50,000 টাকা এবং ডিপ্রিসিয়েশন 20,000 টাকা। ডিপ্রিসিয়েশন অর্থ হচ্ছে অবচয়। তিনি অন্যান্য কোনো করমুক্ত আয় পাননি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে করযোগ্য আয় কত, তার বলছে করযোগ্য আয় কত। তাহলে আমরা এরকম ছোট আপনার একটা অঙ্ক দিতে পারে যে করার যোগ্য করতে। হ্যাঁ, সমাধানটা কি হবে, যে আমরা কিভাবে করযোগ্য আয় হচ্ছে কি, আপনি টোটাল যে ইনকাম করছেন, যে টাকা খরচ হচ্ছে, এটা মাইনাস করার পর যেটা থাকবে এটাই হচ্ছে করযোগ্য আয়। এখন দেখেন সে বার্ষিক বেতন, সে কিন্তু দুইটা খাত থেকে ইনকাম করছে। একটা হচ্ছে কি বেতন থেকে ইনকাম করছে, আর একটা হচ্ছে কি সে ব্যবসা থেকে ইনকাম করছে। তো দেখেন বেতন থেকে ইনকাম করছিল কত, 8 লক্ষ টাকা। বেতন থেকে সে ইনকাম করছে 8 লক্ষ টাকা এবং বলছিল কি ব্যবসায় থেকে 2 লক্ষ টাকা। সে টোটাল ইনকাম করছে। আবার সেই ব্যবসায় আবার খরচ হয়েছে কি 50,000 টাকা, আর এক জায়গায় হয়েছে কি অবচয় হিসেবে 20,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখি স্যালারি ইনকাম 8 লক্ষ টাকা, বিজনেস ইনকাম। তাহলে বিজনেস ইনকাম আমরা কত নেব, 2 লক্ষ টাকা ইনকাম ছিল, 50,000 টাকা ব্যয় ছিল এবং 20,000 টাকা অবচয় ছিল। তাহলে 20 আর 50 70,000 টাকা তার কি ব্যবসায় খরচ হয়েছে। 2 লক্ষ টাকা ইনকাম হয়েছিল এবং 70,000 টাকা খরচ, তাহলে নিট ইনকাম দ্বারা তার 1,30,000 টাকা। দুইটা সেক্টর থেকে তার ইনকাম হয়েছিল, একটা হলো সেলাই থেকে আর একটা হচ্ছে ব্যবসায় থেকে। তাই সেলাই থেকে ছিল 8 লক্ষ টাকা আর 1,30,000 টাকা নিট ইনকাম ছিল বিজনেস। এই দুইটা যোগ করলে কত হচ্ছে, 9,30,000 টাকা। এখন প্রশ্ন আমার কাছে ছিল যে করযোগ্য আয় কত, আমাদের বলছিল করযোগ্য আয় কত, সেটা বলছিল। তো করযোগ্য আয় বলতে ওই যে যে আপনার নিট ইনকাম হলো এটার উপরে কি আপনার কর প্রদান করতে হবে, মানে 9,30,000 টাকার উপরে আপনার কর প্রদান করতে হবে। তো এটাই হচ্ছে আপনার করযোগ্য আয়। আপনাদের কিন্তু এরকম সিম্পল ছোট ছোট অঙ্ক আশা করি এই ধরনের আসবে গত প্রশ্নের আলোকে যদি হয়। তো আপনার জাস্ট যাদের অ্যাকাউন্টিং আছেন এরা সহজেই ধরতে পারবে, কিন্তু যারা অ্যাকাউন্টিং নেই তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো কঠিন হবে না। যদি একটু প্র্যাকটিস থাকে তাদের কাছে কিন্তু অঙ্কগুলো ইজি হবে। এখান থেকে কারো প্রশ্ন আছে কোনো এই অঙ্কটা থেকে? তিনি অন্যান্য কোনো করমুক্ত আয় পায়নি, এটা কি বুঝেছি? এখানে অন্যান্য করমুক্ত আয় বলছে, যেমন কিছু কিছু আয় আছে আপনার সম্পূর্ণ করমুক্ত। সেটা কেমন, আপনি ব্যবসা বিদেশ থেকে যে টাকা ইনকাম করবেন এবং যদি ব্যাংকিং চ্যানেলে আছে এটা করমুক্ত। আপনি অবসর চাকরি থেকে অবসর নিছেন, এরপর রিটায়ারমেন্টে যে টাকাটা পাবেন এটা করমুক্ত। এই ধরনের যা মুক্তি উত্তাপ ভাতা, এটা হচ্ছে আপনার করমুক্ত। এই ধরনের কোনো যদি আয় থাকতো তাহলে সেটা আপনার করমুক্ত হলো। জাস্ট ওটা একটা কথা, মানে এই যে এইটুকুই আপনার একটু দিল, মানে কনফিউশন তৈরি করলো যে এই জিনিসটা কি। আর ওটা যদি মনে করেন কিছুই না, কিছুই না, ওটা আপনার যে করমুক্ত কোনো আয় নেই। এই যে যে কথাগুলো বললাম এইগুলো যদি থাকতো এটা করমুক্ত। ওটা যদি ইনকামও হতো ওটার উপর কর হতো না, কর হতো এই 9,30,000 টাকা বিজনেস এবং সেলাই থেকে যে ইনকাম, এটার উপরই কর হইতো। পরবর্তী দেখেন আর একটা দেখি, যে এটা হাউস প্রপার্টি ইনকাম, মানে যদি আমাদের বাসা ভাড়া যেটা বলি, আমরা যারা বাসা ভাড়া দিই তাদের ইনকামটা পরিগণনটা কেমন হবে। এরকম একটা আমরা দেখি যেটা বলছে কি, যে এখানে যে শেখ জামিলের একটি বাড়ি ভাড়া দেওয়া আছে, ভাড়া আছে 2 লক্ষ টাকা, বাড়ির অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 1,80,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স হচ্ছে 20,000 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে হাউস প্রপার্টি ইনকাম নির্ধারণ করুন। মানে আমরা এই যে যে 2 লক্ষ টাকা ইনকাম করতাম, 1,80,000 টাকা আমাদের অ্যানুয়াল ভ্যালু, আর মিউনিসিপাল ট্যাক্স হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের বলছে কি হাউস প্রপার্টি ইনকাম, মানে টোটাল যে ইনকাম হলো, এই ইনকাম বলতে সবসময় আপনার নিট ইনকামটা আপনার ফলো করবেন, যে আমাদের কত, মানে টোটাল ইনকাম কত, আপনার কত খরচ হচ্ছে, এই খরচটা বাদ দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে নিট ইনকাম এবং এটার উপরই আপনার কি হবে, কর হবে।
তা এখানে বলছে যে অ্যানুয়াল ইনকাম ছিল 1,80,000 টাকা। কেন হলো 2 লাখ হলো না কেন বুঝছেন? যে 2 লক্ষ টাকা কিন্তু ভাড়া, কিন্তু অ্যানুয়াল ভ্যালু 1,80,000 টাকা, মানে বার্ষিক মূল্য হচ্ছে ওই ভাড়া 2 লক্ষ বলে 1,80,000 ধরতে হবে, এবং 1,80,000 থেকে তার ট্যাক্স ছিল 20,000 টাকা, তাহলে 1,80,000 থেকে 20,000 চলে যাবে। এরপরে তার থাকবে কি 1,60,000 টাকা। এই 1,60,000 টাকাই হচ্ছে কি তার হাউস প্রপার্টি ইনকাম, মানে ওই ভাড়া থেকে তার ইনকাম হয়েছে 1,60,000 টাকা। যদি ট্যাক্স পে করতে হয় তার এই 1,60,000 টাকার উপর ট্যাক্স পে করতে হবে। আর আমরা জানি যে পুরুষ করদাতার সর্বনিম্ন হচ্ছে 3,50,000 টাকা, 3,50,000 টাকা পর্যন্ত সে করমুক্ত, 0%, এবং এর বেশি গেলেই তার কর দিতে হবে। তো 1,60,000 টাকা করমুক্ত, এর মধ্যে তার কর দিতে হবে না। আপনারা স্ল্যাব গুলো কি জানেন? যে একজন করদাতার, পুরুষ করদাতা বলি, যে পুরুষ করদাতার স্ল্যাব কত করে, সর্বনিম্ন কত লাখ পর্যন্ত তার করমুক্ত, এটা কি জানেন কেউ? এই তিন বল। লাখ পঞ্চাশ 3,50,000। আর মহিলা? 4 লাখ। মহিলা 4 লক্ষ টাকা মুক্তিযোদ্ধা। ওইটা 5 লাখ। এ ধরনের কিন্তু আপনাদের আসতে পারে, এ ধরনের শর্ট কোশ্চেন আপনাদের আসতে পারে, কারণ এখানে টিকা থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, এ ধরনের ছোট ছোট এই প্রশ্নগুলো দিতে পারে। এরপরে দেখেন যে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনটা কি বুঝেন? ক্যাপিটাল গেইন দেখি আমরা প্রশ্নটা পড়লেই বুঝবো যে মোহাম্মদ আনিস একটি জমি 10 লক্ষ টাকায় কিনেছেন, 5 বছর পরে তিনি 15 লক্ষ টাকায় বিক্রি করেছেন, ক্যাপিটাল গেইন নির্ধারণ করুন। ক্যাপিটাল গেইনটা হচ্ছে কি, যে আপনি 10 লক্ষ টাকায় একটা জমি ক্রয় করছেন, এরপরে 5 বছর, 7 বছর, 10 বছর পরে আপনি কত টাকা বিক্রি করলেন, যে লভ্যাংশটা হবে এটাই হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন, মানে মূলধনী আয়। তো দেখেন, আনিস সাহেব একটা জমি 10 লক্ষ টাকায় ক্রয় করেছিল, 5 বছর পরে তিনি 15 লক্ষ টাকায় বিক্রয় করেছেন। প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল গেইন নির্ধারণ করুন। প্রশ্নটা আমাদের এরকম হিসাবে যে ক্যাপিটাল গেইন তাহলে কি হচ্ছে, বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, সে যে দামে ক্রয় করছিল। তাহলে এখানে আমাদের বিক্রয় করছিল 15 লক্ষ টাকায় বিক্রয় করছে, এবং ক্রয় করছিল সে যখন, তখন ছিল কি 10 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা হচ্ছে কি তার ক্যাপিটাল গেইন। তাহলে এই যে যে 5 লক্ষ টাকা আছে, যদি তার কর দিতে হয়, এই 5 লক্ষ টাকার উপরেই কি তার কর দিতে হবে। এই যে যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আপনারা কোথাও পাবেন না এরকম কোনো বই, যতই ঘাটেন এই ধরনের পাবেন না। এটা আমার নিজের তৈরি করা, যে গতবার যেরকম আসছে সেই আলোকে আমি চেষ্টা করছি কিছু অঙ্ক বের করা, যে আপনাদের এরকম শর্ট কিছু অঙ্ক যদি আসে যেটা আপনারা সহজে করলে বা বুঝতে পারেন। আপনারা সাধারণত যদি প্রশ্ন হয় এরকম হবে, কারণ এই পরীক্ষায় আপনার বেশি বড় ধরনের কোনো অঙ্ক দিবে না, যে আপনার সর্বোচ্চ একটা অঙ্ক 5 মিনিট লাগবে এরকম ধরনের অঙ্ক দেবে, কারণ যে পরিমাণ প্রশ্ন গতবার দিছে, যে যাতে ওই প্রশ্নে আপনি উত্তর করে আসতে পারেন সেইভাবেই দিছে। তবে গতবার আপনার 3 ঘন্টা দিলেই, দাদা আমার একটা 3 ঘন্টা দেবে পরীক্ষার সময়, যারা পারবে তাদের 3 ঘন্টা প্রয়োজন হবে না, কারণ এটা অল্প, প্রশ্ন বেশি হলেও লেখাটা অল্প, এবং আপনার নির্ধারিত খাতায় কিন্তু রিটেনে আপনার নির্ধারিত পেজ থাকবে, নির্ধারিত জায়গা থাকবে, ওই জায়গাটার মধ্যেই আপনার অ্যান্সার করতে হবে। এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না, যে রিটেন পরীক্ষায় কোনো আপনার লুজ দিবে না, বিগত পরীক্ষায় যেটা করছে, এবং আপনার যে প্রশ্নটা করবে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার নির্ধারিত জায়গা থাকবে, ওই নির্ধারিত জায়গার মধ্যেই আপনাকে অ্যান্সার করতে হবে। সবকিছু আপনার সীমাবদ্ধতা আছে কিন্তু এখানে। স্যার, একটা প্রশ্ন আমার। বলেন। এটা হচ্ছে যে ক্যাপিটাল গেইন যেটা একটু জোরে বললেন। বলেন। হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলেন। হ্যাঁ, ক্যাপিটাল গেইন যেটা, ওটা যে 5 লক্ষ টাকা, ওই 5 লক্ষ টাকার উপরে যে কর দিতে হবে, ওই স্ল্যাবটাকে আমরা উল্লেখ করতে হবে। না না, এটা হচ্ছে কি, মানে এটা আমি বলতেছি যে কর দিতে হবে, কিন্তু প্রশ্নে আমার যেটা উত্তর চাবে আমার সেইভাবে, আমার এখানে প্রশ্ন উত্তর ছিল কি, ক্যাপিটাল গেইন নির্ধারণ করুন। ক্যাপিটাল গেইন নির্ধারণ করুন, যে কত টাকা মূলধনী আয় হয়েছে আমার সেটা নির্ধারণ করতে বলছে। ঠিক আছে, তা আমি সেটা বের করছি, 5 লক্ষ টাকা আমার কথা হয়েছে, ক্যাপিটাল গেইন হয়েছে 5 লক্ষ টাকা। এটা যদি এর বাইরে এক্সট্রা তারা যদি বলে যে কত টাকা ক্যাপিটাল গেইন হয়েছে এবং কত টাকা তার
কর প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকার উপর স্ল্যাব হিসেবে যেটা আসে 3,50,000 পর্যন্ত জিরো, পরবর্তী 1 লক্ষ টাকা 5%, পরবর্তী যেটা আছে 4 লক্ষ টাকা, এইভাবে আপনার বের করতে হবে যদি চান। 50,000 পাঁচ। যদি আপনার চায়, কথা কি বোঝাইতে পারছি, যদি আপনাদের চায় যে এটার উপর কত পার্সেন্ট হবে, তার পূর্বোদয় কর কত হবে যদি দেখাতে বলে, তাহলে এই 5 লক্ষ টাকার উপর দেখাবে। আর যদি শুধু ক্যাপিটাল গেইন চায়, তাহলে শুধু ক্যাপিটাল গেইন এইভাবেই দিয়ে দিবেন, যেটা প্রশ্ন আপনার আচ্ছা চাবে স্যার সেটা আরেকটা বলুন। আচ্ছা স্যার একটা বললেন যে পরীক্ষার খাতার মধ্যে এই নির্দিষ্ট জায়গা আনসার করতে হবে, কি আমাদের কি খাতাগুলোর মধ্যে কি এই মানে প্রশ্নের কি গানটা দিয়ে দিবে, যে 1 নম্বর প্রশ্ন এতটুকু, একটু দুই একটু নম্বর প্রশ্ন জোরে বলেন, এতটুকু? আপনার কথাটা ক্লিয়ার আমি শুনতে পাই না। হ্যাঁ, মানে আমাদের পরীক্ষার খাতার মধ্যে যে আপনি বললেন যে নির্দিষ্ট একটা এই জায়গার মধ্যে লিখতে হবে, তাহলে কি ওই খাতাগুলোর মধ্যে কি 1 নম্বর প্রশ্ন এতটুকু, 2 নম্বর প্রশ্ন এতটুকু, এটা কি নির্দিষ্ট দেয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, এরকমই দেওয়া থাকবে। তবে আপনি যেটা পারেন যে ওই আপনার এক, মনে করেন আপনি 1 নাম্বার অ্যান্সার করছেন, এরপরে আপনি 5 নাম্বার করবেন, করে আসতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার যেটা মন চায় সেটা করবেন, ওতে সমস্যা নেই। গতবার যেটা হয়েছে, এবার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ওটাই ফলো করবে। ঠিক আছে। আচ্ছা। এরপরে যেটা আছে এখানে দেখি যে টিডিএস মানে আপনার ট্যাক্স ডিডাকশন, এর একটা অঙ্ক দেখি যে কিভাবে আমাদের ট্যাক্স বের করতে হবে। যে একজন করদাতাকে কনসালটেশন ফি হচ্ছে 1 লক্ষ টাকা প্রদান করা হলো, আইন অনুযায়ী টিডিএস হার হচ্ছে 10%, মানে কেউ যদি কনসাল্ট করে, এর ফি যে পরিমাণ পাবে তার উপর 10% হারে তার ট্যাক্স পে করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো এখন আমরা এটা একটু দেখি যে যেহেতু সে 1 লক্ষ টাকা ফি পেয়েছে, যে এই জায়গায় আমাদের প্রশ্ন হচ্ছে উইথ হোল্ড ট্যাক্স হবে এবং নেট পেমেন্ট কত হবে, এই দুইটা চাইছে, যে উইথ হোল্ডিং ট্যাক্স কত হবে এবং নেট পেমেন্ট কত হবে, এই দুইটা অ্যান্সার চাইছে। তো আমরা টিডিএসটা বলছি কি, যেহেতু যে 10%, যে আইন অনুযায়ী টিডিএস এর হার হবে কত, 10%, এটা হয়তো নাও দিতে পারে, এটা নিজেদের জেনে রাখতে হবে যে কনসালটেন্সি ফি এর উপর ট্যাক্স হলো 10%। প্রশ্নটা দিতেও পারে, যদি না দেয় আমাদের জেনে দিতে হবে। তাহলে টিডিএস হবে কি, যে 1 লক্ষ টাকার উপর 10%, তাহলে 1 লক্ষ টাকার উপর 10% হলে হবে কি 10,000 টাকা। এখন বলছে কি যে আর একটা উত্তর চাইছে যে নিট পেমেন্ট কত, তাহলে নিট পেমেন্টটা আমাদের কিভাবে বের করতে হবে, যে ওই যে 1 লক্ষ টাকা আছে ফি, এর থেকে 10% ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে, 10% কেটে রাখার পরে যেটা থাকবে ওটা হচ্ছে কি আমাদের নিট পেমেন্ট। তাহলে নিট পেমেন্ট আমরা বের করবো কিভাবে, যে 1 লক্ষ টাকা আমাদের আছে ফি, এই ফি থেকে আমাদের মাইনাস করবো যে 10% টিডিএস ছিল, এই টিডিএসটা বের করব, বের করে হয়েছে কত 10,000, এই 10,000-এর থেকে ওই 1 লক্ষ থেকে 10,000 টাকা মাইনাস করার পর কি যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের নিট পেমেন্ট। তাহলে আমাদের উত্তর চাইছিল দুইটা, একটা হচ্ছে ট্যাক্স কত হবে এবং নিট পেমেন্ট কত। আর আমরা যখন এখানে দেখেন চাইছি কিন্তু ট্যাক্স কত এবং নিট পেমেন্ট কত, আগে পরে যেটা এসে আগে কিন্তু আমার ট্যাক্স পেমেন্টটা 10% যে টিডিএস কেটে রাখছে এটা বের করতে হবে, এটা বের না করলে কিন্তু আমরা নিট পেমেন্ট বের করতে পারবো না। এজন্য আগে আমরা টিডিএসটা বের করব, তারপরে আমরা নিট পেমেন্টটা বের করব। এরকম ছোট ছোটই প্রশ্ন আসবে আশা করি, গতবার যেটা হয়েছে এবারও ওরকমই হবে। তো এরপর আরেকটা দেখি ভ্যাট সম্পর্কিত, যদি ভ্যাট সম্পর্কিত আছে, আমরা জানি সাধারণত ভ্যাট পার্সেন্টেজ ধরা হয় কত, 15%। যে যদি এখানে একজন ব্যবসায়ী 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করলো, ভ্যাট হার হচ্ছে 15%, ভ্যাট কত হবে এটা বের করতে হবে। তো এরকম আপনার এরকম শর্ট শর্ট যদি প্রশ্ন আসে, জাস্ট এই প্রশ্নই যে হুবহু আসবে তা না, কারণ প্রশ্ন যারা করবে তারাই ভালো জানে কি ধরনের প্রশ্ন করবে। তবে এই ধরনের যদি প্রশ্ন আসে, এই মেথডের যদি আসে, আপনার যদি করা থাকে আপনি সহজেই করতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে এটা, কারণ হুবহু কেউই আপনাকে শিওর দিতে পারবে না যে এটা আসবে বা এই ধরনের প্রশ্ন আসবে, আপনি এটা সলভ করলেই পাবেন। তবে আপনি যদি যে প্রশ্নগুলো করবেন প্র্যাকটিস করলে ওই মেথড অনুযায়ী যেটা আসে আপনার জন্য ইজি হবে, আপনি এটা সলভ করে আসতে পারবেন। তো এইখানে বলছে কি যে 1 লক্ষ টাকা পণ্য বিক্রয় করছে, ভ্যাট হার হচ্ছে কত, 15%, এটা মনে রাখতে হবে। অনেক সময় হয়তো প্রশ্ন পণ্য বিক্রি করলে বলতে পারে যে ভ্যাট কত হবে,
কিন্তু এটা কমন নির্দিষ্ট 15% ভ্যাট আমার ধরতে হবে। এর অর্থ কি 1 লক্ষ টাকার উপর আমরা 15% ধরবো। 1 লক্ষ টাকার উপর 15% ধরলে যেটা হবে ওটা হচ্ছে ভ্যাট। তাহলে 1 লক্ষ টাকার উপর 15%, এটা হচ্ছে 15,000 টাকা। এই ভ্যাট পার্সেন্টেজ যদিও এখানে আমি দেওয়া হয়েছে 15%, এগুলো মনে রাখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখা জরুরি। এটা অনেক সময় আপনার এমসিকিউ আকারেও আসতে পারে, শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে, টিকা আকারেও আসতে পারে। এরপর দেখেন প্লান্টি অ্যান্ড ট্যাক্স এভিয়েশন। হুম যে মোহাম্মদ তৌফিক তার আয়কর রিটার্ন সময় মতো দাখিল করেননি। আইন অনুযায়ী রিটার্ন না দিলে জরিমানা হচ্ছে 5%, তার করযোগ্য হয় 5 লক্ষ টাকা। তার পেনাল্টি কত হবে? মানে আমরা জানি যে সময় মতো রিটার্ন, মানে রিটার্ন দাখিল করে একটা নির্দিষ্ট সময় থাকে। বলেন তো কেউ যে বা আয়কর আইন 2023 অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট কবে বা কর দিবস কবে বলেন কেউ? 30 নভেম্বর। 30শে নভেম্বর। তবে এটা আসতে পারে, এটাও কিন্তু আপনার 1 মার্ক হয়ে গেল যে 30শে নভেম্বর। তবে প্রতি বছরে আমাদের সময় বৃদ্ধি করার আগ পর্যন্ত আমরা সময় পাই। এই সময়ের মধ্যে যদি রিটার্ন দাখিল করা না হয়, তার উপর 5% হারে জরিমানা ধরতে হয়। এই যে কিন্তু একটা তথ্য আপনাদের, 5% হারে জরিমানা ধরতে হবে তার করযোগ্য যে আয় থাকবে তার উপরে। তো এখানে বলছে কি যে তার করযোগ্য আয় হচ্ছে কত? 5 লক্ষ টাকা। তো এর উপর 5% যদি আমরা ধরি, তাহলে 5 লক্ষ গুণ হচ্ছে 5%, তাহলে তার জরিমানা হচ্ছে কত? 25,000 টাকা। উত্তর চাইছিল আমাদের প্রশ্ন যে পেনাল্টি কত হবে, মানে জরিমানা কত হবে। তাহলে আমরা বলতে পারি যে 25,000 টাকা। ভাইয়া, বলেন। ভাইয়া, একটা যে আছে, আরেকটা যে বলে যে যে 2% মাসিক হারে, এটা কি এই 5%, এটা কি ওই 2% একই জিনিস না ভিন্ন? হ্যাঁ আমি এই যে সময় মতো না দেওয়ার যেটা বললেন এখন, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ টু ম্যাথটা পার্সেন্ট করলেন। হ্যাঁ 2%-এর বিষয়টা হচ্ছে কি, এই যে 5% বলছে না, ওই 2%ই। আমাদের আবার একটা বিষয় আছে যে দৈনিক 50 টাকা, দৈনিক 50 টাকা হারে। তো সাধারণত আমাদের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে বছর হিসেবে 1,000 টাকা সর্বনিম্ন জরিমানা নেয়। বিষয় কি বুঝছেন? এখানে 5%, 2%-এর যেটা আছে 2%, আবার আরেকটা আছে দৈনিক 50 টাকা হারে। এখন এই সব কি? কিছু বাদ দিয়ে এর মধ্যে কি করে সর্বনিম্ন 1,000 টাকা জরিমানা, এটা উপকর কমিশনারে বলে 1,000 টাকা সর্বনিম্ন জরিমানা দিয়ে দেয়। আর এই যে যে 2% আছে, এই হচ্ছে ওই যে যে আপনি সর্বনিম্ন যে জরিমানা ট্যাক্স পে করে যারা, মনে করেন আপনার 5,000 টাকা ট্যাক্স হয়েছে, সর্বনিম্ন ওই উপর 2% হলে যেটা হবে ওইভাবে জরিমানা দেয়। আরো ক্যালকুলেশন আছে কত মাস তার বাকি থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিসে। তবে সর্বনিম্ন যেটা আমরা করে থাকি উপকার কমিশনারে বলে ওই 1,000 টাকা সর্বনিম্ন এইভাবে এক দেওয়া হয়। এক হাজার টাকা এইভাবে টু ঠিক পার্সেন্ট আছে। 2% এগুলো আইন, কিন্তু আপনি যেটা বলছেন ওগুলোই কিন্তু, ওই যে বললাম প্র্যাকটিসের একটা রেওয়াজ থাকে, একটা আইন থাকে। বিষয় হচ্ছে এরকম। এরপরে দেখেন সেলফ অ্যাসেসমেন্ট। এই সম্পর্কে যদি হয় যে মোহাম্মদ ইমরান নিজের আয় নির্ধারণ করে সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে কর হিসাব করেছেন, করযোগ্য আয় 7 লক্ষ টাকা, ট্যাক্স রেট হচ্ছে 10%। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে কি যে আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনারা রিটার্ন দাখিল না করেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা রিটার্ন দাখিল করে এটা কত ধারা অনুযায়ী করে এটা বলতে পারবেন কেউ? এটা কি 172 কথা বলছেন? 180 ধারা অনুযায়ী নির্ধারিত সময়, এবং এটা হচ্ছে ও আচ্ছা, স্বনির্ধারণী সরি, পদ্ধতি। এবং এই নির্দিষ্ট অনেক জানি ঠিক। হ্যাঁ, নির্দিষ্ট সময় শেষে যে রিটার্ন দাখিল করা হয় ওটা হচ্ছে 175 ধারা, যেটা বলে সাধারণ রিটার্ন। এবং এটা অবশ্যই অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হচ্ছে কি, ওই উপকার কমিশনার বা তার প্রতিনিধিরা এটারে কি করবে, পর্যালোচনা করবে। পর্যালোচনা করে তাকে নোটিশ করবে। নোটিশ করার পরে সে জবাব দিয়ে যাবে কেন দিল, বা ওই ফাইলটা নিয়ে একটু তারা নাড়াচাড়া করে। এটা হচ্ছে নিয়ম। যেটা করে না সেটা তো করেই না, ওটা ভিন্ন কথা। আর যদি আপনি রিটার্নের সাথে অ্যাসেসমেন্ট করাই রাখেন তাহলে আপনারা ঝামেলা মুক্ত হয়। সেই কথাটাই বলছে যে সেলফ অ্যাসেসমেন্ট, ইমরান নিজের আয় নির্ধারণ করে সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে কর হিসাব করেছেন। করযোগ্য আয় 7 লক্ষ টাকা, ট্যাক্স রেট 10%। তাহলে কর কত? কর কত হবে? তাহলে তো আমরা জানি যে 7 লক্ষ টাকা যদি তার করযোগ্য আয় হয়, ওর উপর 10% ধরলে 70,000 টাকা। তাহলে আমাদের ট্যাক্স হচ্ছে কি 70,000 টাকা। কর কত হবে? 70,000 টাকা।
এইগুলো আপনার করবেন, এবং সাথে যেগুলোই আছে অবশ্যই এখানে আর একটা কথা আমি বলে রাখি, অনেকে প্রশ্ন করছেন যে অঙ্ক যদি আছে আমি কি বাংলা বা ইংরেজিতে উত্তর করব। এখন এখানে কথা হচ্ছে, যদি বাংলায় অঙ্ক আসে অবশ্যই বাংলা অ্যান্সার করবেন। আর যদি ইংলিশে আছে, এই যে যে ইংলিশ, এটা আপনার যারা জেনারেল লাইনেও আছেন তাদের সমস্যা নেই। জেনারেল বলতে কমার্স ব্যাকগ্রাউন্ড বা সরি কমার্স বাদে আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যদি ইংলিশে আসে অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে দিতে, কারণ এটা 2-3 লাইনের ইংরেজি হবে। এটা দিতে পারবেন যে কেউ, সমস্যা নেই। এই যে দেখো এত সময় আমরা যেটা বাংলায় দেখাইছিলাম, এই জাস্ট আরো কয়েকটা অঙ্ক আমি দেখাই ইংরেজিতে। হ্যাঁ, আপনারা ইংলিশ যদি আসে অঙ্কটা অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন, এবং বাংলা আসলে অবশ্যই বাংলা দেবেন। যদি রেওয়ামিল আসে বা 9-10 অঙ্ক থেকে আসে, সাধারণত আপনার বাংলাই আসবে। আর যদি একটু আপার লেভেল, গ্রাজুয়েশন লেভেল থেকে আসে, ইংলিশ দেওয়ার সম্ভাবনা আছে। তো যদি আপনি ইংলিশও দেয় আপনি বাংলায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড সাধারণত তারা ইংলিশেই করবে, তার কারণ তারা ইংরেজিতে করে অভ্যস্ত, এই জন্য তারা ইংরেজিতে করবে। তো এখানে দেখেন যে এই যে যে অঙ্কটা, এই অঙ্কটা আপনি সাধারণ যারা আছেন তাদের ইংরেজিতে করতে কোনো সমস্যা হবে না। ছোট অঙ্ক এটা, ছোট ইংরেজি, এতে ইংরেজি বাংলা ম্যাটার করে না। আপনি যে সেই লেখেন, ইংরেজি বাংলা মেটার করবে না। দেখেন স্যালারি প্লাস বিজনেস ইনকাম, মানে স্যালারি এবং যদি অন্য কোনো ইনকাম যেমন ব্যবসা ইনকাম থাকে, তার ট্যাক্সেবল ইনকামটা কেমন হবে সেটা এখানে বলা আছে। যে যদি স্যালারি ধরেন 8 লক্ষ টাকা হয়, বিজনেস প্রফিট মানে 2 লক্ষ টাকা যদি হয়, তার এই ব্যবসা করতে যায় যদি কোনো খরচ হয়, যেমন 50,000 টাকা তার খরচ হয়েছে, এবং আর একটা হচ্ছে ডিপ্রেসিয়েশন 20,000 টাকা, তাহলে স্যালারি তার ইনকাম কিন্তু ওটা নিট ইনকাম পায়, তার আদার্স কোনো খরচ থাকে না, যেটা পায় এককালীন পেয়ে যায়। আর ব্যবসা করতে গেলে সাধারণত আমরা জানি বিভিন্ন প্রকার খরচ হয়, তাই টোটাল ইনকাম থেকে ওই খরচটা বাদ দিলে যেটা থাকে ওটাই হচ্ছে নিট ইনকাম। তো এখানে দেখেন তাহলে আমরা ওই যে প্রথম যেটা বাংলায় করছিলাম আর শুরুতে, তো স্যালারি এসে 8 লক্ষ টাকা, ব্যবসা প্রফিট ছিল 2,50,000 টাকা, এক্সপেন্স মাইনাস হবে, ডিপ্রিসিয়েশন অবশ্যই 20,000 টাকা মাইনাস হবে। তাহলে 2 লক্ষ থেকে 70,000 গেলে থাকে কত, 1,30,000। এর সাথে প্লাস করলাম 80, তাই 9,30,000 টাকা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম তো বুঝছেন তাই না, মানে আপনার সকল ইনকাম যা হলো বাৎসরিক যাবতীয় খরচ বাদে যা থাকলো আপনার নিট ইনকাম। ব্যবসায় যদি হয় তাহলে নিট ইনকাম মানে আপনার যাবতীয় খরচটা মাইনাস হয়, আর অন্যান্য ক্ষেত্রে তো আপনি যেটা ইনকাম করবেন তার উপরে আপনি ট্যাক্স পে করবেন। এটাই হচ্ছে নিয়ম। এরপরে ওই হাউস প্রপার্টি, মানে জাস্ট এটা ইংরেজি ভার্সনে আপনাকে দেওয়া। আমরা এগুলো বাংলায় উপরে দিছিলাম, সেটা একটু ইংরেজি ভার্সনটা করা যাতে সুবিধা হয়। যারা বাংলায় করতে চান বাংলায় করতে পারেন, এবং ইংলিশ হলো ইংলিশটা করতে পারেন। এগুলো কোনো ম্যাটার না, ইংরেজি খুবই ভয় পাওয়ার কিছুই নেই। এইগুলো অঙ্ক কিন্তু বাংলায় ওখানে দেখানো হয়েছে। এটা বাদে যেটা আছে আমি একটু আপনাদের সেটা দেখাই। নতুন যেটা আছে আমি একটু ওটা আপনাদের দেখাই। এই দেখেন 14 নম্বর যেটা আছে, 14 নম্বরটা আছে ট্যাক্সেবল ইনকাম উইথ এক্সাম্পশন। এখানে বলছে স্যালারি কত আছে, স্যালারি আছে 4 লক্ষ টাকা, এক্সাম্পশন আছে 50,000 টাকা। যদি এরকম থাকে তাহলে আমরা আহ, হুম, এখন 14 নম্বর যেটা আছে স্যালারি বলছে কি 4 লক্ষ টাকা, এবং এক্সাম্পশন আছে হলো 50,000 টাকা। তাহলে যে এক্সাম্পশন থাকবে এটা আমরা স্যালারি থেকে মাইনাস করবো, মাইনাস করে যেটা থাকে সেটাই হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। তাহলে 4 লক্ষ থেকে 50,000 গেলে থাকে কি 3,50,000 টাকা। তাই আপনার এই 3,50,000 টাকা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এবং এটার উপর কি আপনার ট্যাক্স পে করতে হবে। এই যে ভাই, যে ভাইটা 2% উল্লেখ করছিলেন সেটা এখন আমি একটু ক্লিয়ার করে দিই আরো আপনাকে। এখানে বলছে যদি পেনাল্টি এবং ইন্টারেস্ট সম্পর্কিত কোনো অঙ্ক আসে, পেনাল্টি এবং ইন্টারেস্ট সম্পর্কিত কিন্তু এটা জাস্ট একটা সূত্রের মতো কিন্তু, যে পেনাল্টি বা ইন্টারেস্ট সম্পর্কিত কোনো যদি আপনার আসে, অঙ্ক আসে, তাহলে আপনার এই প্রসেসটা ফলো করবেন। বিশেষ করে এই 17 নম্বর যে অঙ্কটা আমি এটা নিয়ে আলোচনা করতেছি, দেখেন যে 2% কখন আসে এবং আপনার 5% কখন আসে, এখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। যে যদি
ট্যাক্স ডিউ, মানে 50,000 টাকা আপনার ট্যাক্স হয়েছে এবং এটা বকে আছে। পেনাল্টি জরিমানা ধরতে হয় কত পার্সেন্ট? 5%, এবং এর উপরে আবার ইন্টারেস্ট ধরতে হয় কত? 2%। এখন ভাই 2% কি বুঝছেন? দেখেন যে, জি ভাই। হ্যাঁ এখন দেখেন যে এখানে আমার 50,000 টাকা আমার কি বকেয়া ছিল, আমার 50,000 টাকা ট্যাক্স বকেয়া ছিল, তো এর উপর ধরতে হবে কি আমার 5% পেনাল্টি, মানে জরিমানা হবে কত? 5%। জরিমানা যদি 5% দিলে তাহলে আমার হবে কত? 2500। আর ওই যে যে ই ছিল আপনার 50,000 টাকার, এর উপর আবার 2% আর সুদ হবে। তা 2% হারে যদি আপনি সুদ নেন তাহলে হবে কি 1,000। তাহলে টোটাল আপনার ট্যাক্স কত পে করতে হবে? 50,000 টাকা ছিল আপনার বকেয়া ট্যাক্স, তার উপরে 5% করার পর আছে 2%, এবং ওই 50,000 টাকার উপর আবার 2% ইন্টারেস্ট দিতে হবে, হচ্ছে 1,000। তাহলে টোটাল আপনার যোগ করেছে 53,500 টাকা। টোটাল আপনার হচ্ছে 53,500 টাকা। এটা হলো আপনার টোটাল এখন পে করতে হবে। তাহলে কি দাঁড়ালো? যদি আমাদের মনে করেন যে আমরা একটা কর বর্ষ শেষেও আমরা প্রদান করি নাই, আমাদের রিটার্ন প্রদান করা হয়নি, এবং আমাদের একটা জরিমানা হয়েছে, মানে ট্যাক্স পে করতে হবে, সাপোজ 50,000 টাকা আমার ট্যাক্স পে করতে হবে, নিয়ম অনুযায়ী হচ্ছে কি যে 5% আপনি এর উপরে পেনাল্টি জরিমানা দেবেন। আবার আপনি যখন জরিমানা দিবেন নিয়ম হচ্ছে তার উপর আবার ইন্টারেস্ট দেওয়ার লাগে, সেটা হচ্ছে কি 2%। তাহলে প্রথমে আমরা বাইর করব ওই 50,000 টাকার উপরে 5% হবে 2500। এরপরে আবার ওর থেকে এই 2500 থেকে পেনাল্টি আপনার জরিমানা, আবার এই জরিমানা দেওয়ার পরে আবার 2% ইন্টারেস্ট দিতে হয়, সেটা হচ্ছে কি এই যে 50,000 টাকার উপর 2% আপনি ধরবেন, তাতে হবে 1,000 টাকা। এখন এই তিনটা যোগ করে বকেয়া 50,000 টাকা, 5% পেনাল্টি, 2% ইন্টারেস্ট, এটা দিয়ে টোটাল হচ্ছে 3.5। তো 50 আর 3.5 হচ্ছে 53,500 টাকা। এটা খুব একটা ইম্পর্টেন্ট, যদি আসতেও পারে এই ধরনের কোনো আপনার অঙ্ক। এটা একটা সূত্রের মতো কিন্তু আপনার যে পেনাল্টি এবং ইন্টারেস্ট সম্পর্কিত, আপনার যদি এরকম কোনো ম্যাথ আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে পারবেন যদি এটা আপনি মনে রাখতে পারেন। জাস্ট ফিগার গুলো কিন্তু চেঞ্জ হবে, এখানে ফিগার গুলো চেঞ্জ হবে, কিন্তু সূত্রটা কিন্তু এরকমই আসবে। আপনার অঙ্কটা সেম এইভাবেই করতে হবে। আর একটা দেখেন 18 নম্বর, এটা একটু কমন, কারণ সবাই করতে গেলে যে কোনো রিটার্ন দাখিল বা এটি করতে গেলে কন্ট্রাক্টর একটা কমন পেয়ে যায়। ব্যবসায়িক ক্ষেত্রে কন্ট্রাক্টর অনেকে অনেকে এই রেটটা যায় না, যদি আপনার রেটটা জানা থাকে আপনার জন্য সহজ হবে। যে ধরেন টিডিএস অন কন্ট্রাক্টর পেমেন্ট, মানে টিডিএসটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন সোর্স, মানে সোর্স ট্যাক্স, যেটা আপনি চাকরি করেন ওখানে যেটা কেটে রাখছে, আপনি ব্যবসা করেন ওখানে যদি কোনো উৎসে কর কাটবে, মানে উৎসে যদি কর কর্তন হয় সেটা হচ্ছে টিডিএস, মানে ট্যাক্স ডিডাকশন সোর্স। তা এই যে কন্ট্রাক্টর যারা, এরা বিল তোলার সময় ওদের একটা সরকার পার্সেন্ট কাটে, 10% কর কাটে রাখে, এটা বলে কি আপনার টিডিএস। তাহলে ওদের পার্সেন্ট হচ্ছে কি 10%। আপনারা যদি এটা মনে রাখেন তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্টর সম্পর্কিত কোনো অঙ্ক যদি আসে আপনি সহজে কিন্তু পারবেন। তো সেটা দেখেন, এখানে যদি আমরা দেখি যে পেমেন্ট 2 লক্ষ টাকা, মনে করেন কোনো কন্ট্রাক্টর বিল পেয়েছে। হুম। এখন এখন যদি বলে যে বিল পেয়েছে, এখন তার নিট কত টাকা সে পেলো, তাহলে কি করবো? আমরা জানি 10%, তাহলে 2 লক্ষ টাকার উপর আমরা 10% ধরবো, তাহলে কি 20,000 টাকা যাবে। তাহলে ওই 2 লক্ষ থেকে 20,000 মাইনাস করলে যেটা থাকবে এটাই হচ্ছে তার নিট, 1,80,000 টাকা নিট। এখন আপনার যদি কন্ট্রাক্টর 10% জানা থাকে, তারা ফিগার যাই দিক, আমি কিন্তু নিট পেমেন্টটা বের করতে পারবো সহজে। জাস্ট এইটুকু সূত্রগুলো যদি আপনারা একটু মনে রাখেন আপনাদের খুব ইজি হবে, এবং এই শীটটা আপনাদের আমি দিয়ে দেবো, আশা করি একটু দেখতে পারেন, হয়তো কোনো কাজে আসবে আপনাদের। এখন এটা সম্পর্কিত আপনাদের আর কোনো কি প্রশ্ন আছে, নাকি আমরা একটু অন্যদিকে যাব? স্যার 20 নম্বরটা একটু বলেন। 20 নম্বরটা সেলফ অ্যাসেসমেন্ট প্লাস পেনাল্টি, যদি এই ধরনের কোনো হয়, দেখেন আমরা জানি যে ট্যাক্সেবল ইনকাম আছে তার কত, ধরেন 6 লক্ষ টাকা তার ট্যাক্সেবল ইনকাম আছে, এটা কিন্তু একটু প্রশ্ন করে তারা লিখে দেবে এত টাকা ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স এত পার্সেন্ট, এইভাবে কিন্তু লিখে দেবে। আমি জাস্ট ফর্মুলাটা আপনাদের দেখালাম যে ট্যাক্সেবল ইনকাম আছে 6 লক্ষ টাকা, ট্যাক্স কত আছে 10%। এটা যদি কোনো নির্দিষ্ট, যেমন কন্ট্রাক্টর তারা উল্লেখ করছে, তারা পার্সেন্টেজ নাও উল্লেখ করতে পারে, এটা নিজে জানা লাগবে। বাট এই যে যেটা হয়েছে, যদি এরকম এখানে নির্দিষ্ট বলা নাই কন্ট্রাক্টর বা কোন শ্রেণীর সে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রেটটা তারা উল্লেখ করে দেবে প্রশ্নে।
আমাদের সে ব্যবহার করতে হবে। তো এখানে বলছিল কি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6 লক্ষ টাকা, এর উপর ট্যাক্স রেট ধরতে হবে 10%, তাই 6 লক্ষ টাকার উপর 10% হলে 60,000 টাকা। রিটার্ন ফাইলিং মানে পেনাল্টি যখন দিতে হবে, আমরা জানি কি এই পেনাল্টি কত, 5% দিতে হবে, তাহলে 5% 60,000 টাকার উপর দিলে 3,000 টাকা। তাই টোটাল পেনাল্টি হচ্ছে 60,000, যোগ হচ্ছে 3,000 টাকা, তাহলে কত হচ্ছে 63,000 টাকা এই পেনাল্টি। সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু ওই যে আগে যেটা করছিলাম, ওদের নির্দিষ্ট সময় টাইম ওভার হয়েছিল, এই জন্য 2% রেট ধরা হয়েছিল। এখানে কিন্তু সেই বিষয়টা না, সেলফ অ্যাসেসমেন্ট করবে সাথে সাথে দিয়ে, মানে বকেয়া দিছিল, তার বকের আবার একটা নির্দিষ্ট সময় আছে, সে যে ইন্টারেস্টের আওতায় আসি নাই, এই জন্য পেনাল্টি তার উপর 5%, সে 5% হারে দিয়ে গেছে, এই জন্য 3,000 টাকা হয়েছে, 2% তার আসবে না এখানে। ঠিক আচ্ছা আছে স্যার, আমাদের, সামনের দিকে যান। আচ্ছা আমাদের নির্ধারিত আসলে যে সময়টা ইসের আমাদেরই থাকে, জুমের 40 মিনিট থাকে। হ্যাঁ, এই সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। এবং অঙ্ক, আশা করি অঙ্ক না, এরপরে আমরা আগামী ক্লাসে বাংলা বা ইংরেজি নিয়ে আমরা আলোচনা করব, যেটা আসে ইংরেজি বা বাংলা সম্পর্কে, সেইভাবে আমরা আলোচনা করব। আর এরপরে আপনাদের আবার আরেকটা আমি লিঙ্ক দিচ্ছি, অ্যাকাউন্টিং নিয়ে, আমি নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, 10 মিনিট 20 মিনিট যাই লাগে, আমি লিঙ্কটা এটা শেষ হলে আপনাদের আবার একটু লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু কানেক্ট হন।